বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক বিশাল ও রহস্যময় নদী, যা হলো এক ঘন অন্ধকার জঙ্গলের মাঝখানে। নদীটির দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল আকার সব প্রাচীন গাছগাছালিগুলো, যার ঘন পাতা ভেদ করে সূর্যের আলো নিচে পৌঁছাতে পারছে না। সেই নিস্তব্ধ ও থমথমে নদীতে একটি সাধারণ কাঠের নৌকায় বসে সামনের দিকে এগিয়ে চলছে জেফ নামের এক ব্যক্তি এবং তার কয়েকজন সঙ্গী। এরা কোনো সাধারণ পর্যটক বা মাঝি নয়, এরা হলো পেশাদার ও অত্যন্ত নিষ্ঠুর বিষধর সাপ শিকারী। বনের বিষাক্ত সব দুর্লভ সাপ ধরে এনে শহরের কালো বাজারে চড়া দামে বিক্রি করাই হলো এদের আসল পেশা। তবে এবার তারা যে স্থানে পা রাখতে চলেছে তা কোনো সাধারণ জঙ্গল নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ভয়ঙ্কর, রহস্যময় ও অভিশপ্ত এক দ্বীপ সদৃশ এলাকা। নৌকাটি যত বনের সামনের গভীরে প্রবেশ করছিল, পরিবেশ ততই যেন থমথমে আর ভারী হয়ে উঠছিল। নৌকার অভিজ্ঞ ক্যাপ্টেন বারবার জেফকে সতর্ক করে বলছিল, জেফ, সময় থাকতে সিদ্ধান্ত বদলে ফেলো। তোমরা যে অভিশপ্ত জায়গায় যাচ্ছ সেখানে আজ পর্যন্ত যে মানুষই পা রেখেছে সে আর কখনো জ্যান্ত ফিরে আসেনি। পুরো এলাকা জুড়ে কিলবিল করছে অজস্র বিষধর সাপ, আর স্থানীয়রা বলে ওই জঙ্গলে একদম গভীরে রাজত্ব করে ক্রিমসন নামের এক বিশাল রাক্ষস অ্যানাকোন্ডা। সেই সাপের আকার পাহাড়ি গুহার মতো বিশাল। যেই তার সীমানায় পা রাখে সেই অ্যানাকোন্ডা তাকে রক্ত মাংস সহ জ্যান্ত গিলে ফেলে। কিন্তু অভিজ্ঞ ক্যাপ্টেনের এই ভয়াল সতর্কবার্তা শুনে জেফের চেহারায় ভয়ের কোনো চিহ্নই ফুটে উঠল না, বরং তার চেহারায় দেখা গেল এক নিষ্ঠুর হাসি। সে ক্যাপ্টেনের কথাকে পাত্তাই দিল না, কারণ জেফ সাধারণ কোনো সাপ শিকারী নয়। সে পুরো বিশ্ব জুড়ে বিষাক্ত ও অতিকায় সাপ শিকারের এক অসামান্য মাস্টার ও কোল্ড ব্লাডেড এক্সপার্ট। আর আজ সে বহুদিন ধরে ট্রেকিং করে এই অভিশপ্ত রহস্যময় জঙ্গলে পা রেখেছে মূলত ওই ক্রিমসন অ্যানাকোন্ডাকে সে শিকার করে আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি করার জন্য। কিছুক্ষণ পর নদী পেরিয়ে তারা বনের সেই নির্দিষ্ট ও বিপজ্জনক সীমানার কাছাকাছি এসে পৌঁছায়। কিন্তু তীরের কাছাকাছি পৌঁছানো মাত্রই নৌকার ক্যাপ্টেন হঠাৎ করে তার মত বদলে ফেলে। সে তীরে পা রাখতে চায় না এবং জেফের কাছে অতিরিক্ত এক মোটা অঙ্কের টাকা দাবি করতে শুরু করে। ক্যাপ্টেনের কথা হলো, এই অভিশপ্ত নদীর তীরের পথ বড্ড বিপজ্জনক। এখানে বোট থামানো মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। তাই এই চরম ঝুঁকিপূর্ণ রাইডের জন্য তাকে ডাবল বা দ্বিগুণ টাকা দিতে হবে, নইলে সে বোট ঘুরিয়ে এখান থেকেই ফিরে যাবে। জেফ কোনো তর্ক করে না, একদম শান্ত ও নীরব থেকে সে তার কোটের ভেতর থেকে একটি মোটা নোটে ভরা টাকার বান্ডিল বের করলো। কিন্তু টাকাগুলো ক্যাপ্টেনের হাতে না দিয়ে বোটের মধ্যেই ফেলে দেয়। আর এরপর ক্যাপ্টেন টাকাগুলো হাসি মুখে তুলতে শুরু করে। আর টাকাগুলো নেওয়া মাত্রই ক্যাপ্টেন যখন জেফের দিকে তাকায়, তখন সাথে সাথেই জেফ তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে ক্যাপ্টেনের গলায় ঢুকিয়ে দেয়। আর এক নিমিষেই অতীব নির্মমতায় ও ঠান্ডা মাথায় ক্যাপ্টেনের গলা কেটে ফেলেছে। আর এরপর সে তার রক্তমাখা মাথাটি নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। নদীর তীরে দাঁড়িয়ে থাকা জেফের দুই সঙ্গী এই বীভৎস দৃশ্য দেখে ভয়ে একদম জমে গেল। তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এরপর জেফ রক্তমাখা ছুরিটা মুছতে মুছতে তাদের দিকে এগিয়ে আসে এবং তাদেরকে ঠান্ডা গলায় বলল, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তবে তোমাদের পরিণত এই ক্যাপ্টেনের মতোই হবে। ভয়ে কাঁপতে কাঁপতে দুই সঙ্গী জেফের পেছনে পেছনে ঘন জঙ্গলের গভীরে এগোতে লাগলো। কিছু দূর হাঁটার পর তারা বনের অন্ধকার জায়গায় এসে পৌঁছায়, যেখানে পাথর দিয়ে খোদাই করা একটি প্রাকণ্ড সাপের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটি দেখে জেফ মনে মনে হাসলো আর বিড়বিড় করে বলল, তার মানে ক্রিমসন অ্যানাকোন্ডার গল্পটা শুধু গুজব ছিল না, এটি একদম সত্য। অন্যদিকে জেফের দুই সঙ্গী চারপাশে তাকিয়ে দেখলো অজস্র বিষাক্ত ছোট বড় সাপ কিলবিল করছে। সেসব দেখে তাদের ভয় নিমিষে লোভে বদলে গেল। তারা দ্রুত ব্যাগ বের করে চারপাশের সাপগুলোকে ধরে ব্যাগে ভরতে শুরু করলো। কিন্তু জেফ সেই ছোটখাটো সাপগুলোর দিকে ফিরেও তাকালো না, কারণ তার চোখ তো এই জঙ্গলের আসল রাজা সেই বিশাল ক্রিমসন অ্যানাকোন্ডার উপর। সে একাই বনের আরো গভীরে সাপ খুঁজতে চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পর সাপে ভরা একটা ভারী ব্যাগ নিয়ে জেফের এক সঙ্গী একা একা নৌকার দিকে ফিরে আসতে শুরু করলো। কিন্তু ঘাটের কাছাকাছি পৌঁছাতেই সে যে দৃশ্য
দৃশ্য দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সে দেখলো একটু আগেই যে ক্যাপ্টেনের কাটা মাথাটা জেফ নদীতে ফেলে দিয়েছিল তার সেই মাথাবিহীন শরীরটা নদীর অল্প পানিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না লোকটা। ঠিক তখনই সেই মাথাবিহীন লাশটা পানিতে তলিয়ে গেল, আর পরক্ষণেই নদীর নিচ থেকে বিশাল এক ছায়া দ্রুত গতিতে তার দিকে আসতে শুরু করলো। ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হয়ে লোকটা ব্যাগ ফেলে জঙ্গলের দিকে ছুটতে লাগলো, কিন্তু এক সেকেন্ডের মধ্যেই পানির নিচ থেকে ফেটে বেরিয়ে এলো এক বিশাল দানবীয় অ্যানাকন্ডা। এক টানেই সে লোকটিকে নিজের শরীরের প্যাচে আটকে ফেললো। অ্যানাকন্ডাটি তার সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে লোকটার হাড়গুড় চুরমার করে ভাঙতে লাগলো, আর এরপর সে তার বিশাল হা করা মুখ দিয়ে লোকটিকে আস্ত গিলে খেতে শুরু করলো। ওদিকে জেফের দ্বিতীয় সঙ্গীটিও সাপে ভরা অন্য একটা ব্যাগ কাঁধে নিয়ে বনের পথ ধরে হাঁটছিল, কিন্তু হঠাৎ সে এক জায়গায় থমকে দাঁড়ালো, কারণ ঠিক তার সামনের গাছের আড়াল থেকে সেই বিশাল অ্যানাকন্ডাটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। লোকটি তখন কি করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু অ্যানাকন্ডার ফুলে থাকা প্যাডটা দেখেই সে বুঝে গেল তার সঙ্গীকে এই দানবটা ইতিমধ্যে আস্ত গিলে ফেলেছে। সে পালানোর সুযোগ খোঁজার আগেই অ্যানাকন্ডাটি হঠাৎ করেই তার সঙ্গীকে অল্প গলা অবস্থায় বমি করে বের করে দিল, আর তার পরের সেকেন্ডেই ওপর থেকে তাকে আক্রমণ করলো। গাছের ডালের সাথে চাপিয়ে ধরে লোকটিকে নিজের শরীরে পিষে ফেললো সে। হাড় চুরমাচুর হওয়ার আওয়াজের সাথে সাথে অ্যানাকন্ডাটি তাকেও আস্ত গিলে ফেলতে শুরু করলো। এই পুরো ঘটনাটি কিন্তু মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে নিঃশব্দে দেখছিল জেফ। তবে নিজের সঙ্গীকে বাঁচানোর কোনো ইচ্ছাই তার মধ্যে ছিল না, বরং তার মুখে ছিল একটা শয়তানি হাসি। আসলে সে চেয়েছিল কেউ একজন যেন এই বিশাল সাপের খাবার হয়, কারণ যখন কোনো বিশাল সাপ নিজের শিকারকে গিলে খেতে ব্যস্ত থাকে তখন তার নজর অন্যদিকে থাকে, আর ঠিক সেই সুযোগেই সেটাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ধরা সহজ হবে। জেফ মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা করে হাতে একটি বন্দুক নিল। সে যখন অ্যানাকন্ডাটিকে চেতনানাশক শট মারতেই যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই পুরো জঙ্গলে এক অদ্ভুত হইচই শুরু হয়ে গেল। হঠাৎ করে বনের শত শত পাখি বিকট শব্দে চিৎকার করতে করতে যে যেদিকে পারলো পালাতে শুরু করলো। পুরো জঙ্গল যেন কেঁপে উঠলো এক অজানা আতঙ্কে। এই অদ্ভুত চিৎকার আর ভয়ের পরিবেশ টের পেয়ে অ্যানাকন্ডাটি নিজের অর্ধেক খাওয়া শিকারকে ফেলে রেখেই চলে যায়। নিশ্চিতভাবেই জঙ্গলে এমন কিছু ঘটেছিল যার ভয়ে সাধারণ পশু পাখি তো বটেই, এমনকি ওই দানবীয় অ্যানাকন্ডাটিও ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আর এরপরই গল্পের মোড় এবার অন্যদিকে ঘুরে যায়। এই বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর অন্য পাশ দিয়ে একটা ইঞ্জিন বোট থাইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। মূলত বিলিয়াং নামের এক অত্যন্ত খারাপ লোক এই বোটে থাকা বেশ কয়েকজন সাধারণ মানুষকে ভালো চাকরির লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। তার আসল উদ্দেশ্য হলো বোটে থাকা নিরপরাধ মেয়েগুলোকে চুরি করে থাইল্যান্ডে বিক্রি করে দেওয়া। কিন্তু বোটটি কিছু দূর এগোনোর পরেই নদীর পথ আটকে যায়। দেখা যায় নদীর মাঝখানে বিশাল বিশাল কাঠের গুঁড়ি আর কাঠের অনেকগুলো কন্টেইনার ফেলে জলপথ বন্ধ করে রাখা হয়েছে। এই অবস্থা দেখে বোটের বয়স্ক ক্যাপ্টেন বিলিয়াংকে বলল, নদীর এই রাস্তা তো বন্ধ, আমাদের ঘুরে অন্য অনেক লম্বা পথ ধরে যেতে হবে, কিন্তু তাতে থাইল্যান্ড পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। ক্যাপ্টেনের এই কথা বিলিয়াং মেনে নিতে পারছিল না। সে ক্যাপ্টেনের কলার ধরে হুমকি দিয়ে বলল, যেভাবেই হোক আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে থাইল্যান্ড পৌঁছাতেই হবে, সময় মতো না পৌঁছালে আমার কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে বলল, তাহলে একটাই পথ খোলা আছে, এই কন্টেইনার গুলোকে বোমা দিয়ে উড়িয়ে দিয়ে পথ তৈরি করা। লোভী বিলিয়াং কোনো চিন্তা না করেই সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু তারা কল্পনা তো দূরের কথা, তারা ভাবতেও পারেনি যে কত বড় বিপদের মুখে তারা পা দিতে যাচ্ছে। তারা জলদি কন্টেইনার গুলোর গায়ে বোমা সেট করলো আর রিমোটের সুইচ টিপে দিল। বুম! বিকট এক বিস্ফোরণে পুরো নদী আর জঙ্গল কেঁপে উঠলো। আর এরপর পথ তো খুলে গেল ঠিকই, কিন্তু বিস্ফোরণের সাথে সাথেই ওই কন্টেইনার গুলোর ভেতরে আটকে থাকা শত শত বিষাক্ত সাপ সোজা ছিটকে এসে পড়লো তাদের বোটের ওপর। এক মুহূর্তের মধ্যেই পুরো বোটে হাহাকার শুরু হয়ে গেল। চারিদিকে শুরু হয়ে গেল মানুষের চিৎকার আর ছুটাছুটি। বোটের প্রতিটা কোণ বিষধর সাপে ভরে গেল।
আর সাপগুলো মানুষের ওপর হামলা চালিয়ে এক এক করে কামড়াতে শুরু করলো। এই তাণ্ডব দেখে বিলিয়াং ভয়ে সোজা গিয়ে বোটের বাথরুমে ঢুকে নিজেকে আটকে ফেললো, কিন্তু সেখানেই ঘটলো আরেক বিপদ। বাথরুমের ছাদ ভেঙে নিচে পড়ে গেল আর ওপর থেকে এক ঝাঁক বিষাক্ত সাপ সোজা বিলিয়াং এর গায়ের ওপর এসে পড়লো। সাপের কামড় থেকে বাঁচতে সে কিছু না ভেবেই বাথরুমের জানালা দিয়ে সোজা নদীর ঠান্ডা পানিতে লাফ দিল আর সাঁতরে কোনো মতে নদীর তীরে গিয়ে উঠলো। কিন্তু নদীর তীরে পৌঁছালেও বিলিয়াং এর বিপদ শেষ হলো না। বিলিয়াং এর সামনে ফনা তুলে দাঁড়ালো এক বিষাক্ত কিং কোবরা। কোবরাটি যখনই বিলিয়াংকে ছোবল মারতে গেল ঠিক তখনই আড়াল থেকে এক লোক এসে নিজের ভারী জুতো দিয়ে সাপটির মাথায় চাপ দিয়ে সেটিকে পিষে মেরে ফেলে। আর এভাবে বিলিয়াং নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেল। সেই লোকটা আর কেউই নয়, সেই লোকটি হলো শিকারী জেফ। যেহেতু জেফ বিলিয়াং এর প্রাণ বাঁচিয়েছিল তাই বিলিয়াং কৃতজ্ঞ হয়ে জেফকে সাথে করে নিয়ে তাদের বোটে ফিরে এলো। বোটে উঠে জেফ সবার কাছে নিজেকে একজন ওয়াইল্ড লাইফ এক্সপ্লোরার বা বন্যপ্রাণী গবেষক হিসেবে পরিচয় দিল। সে মিথ্যা বানিয়ে বলল যে এক দুর্ঘটনার কারণে সে এই ঘন জঙ্গলে একা আটকে পড়েছিল। ঠিক সেই সময় বিলিয়াং এর এক লোকের কানে হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। ব্যথায় ছটফট করতে করতে সে বোটের মেঝেতে লুটিয়ে পড়ে কোকাতে লাগলো। জেফ দ্রুত গিয়ে লোকটার কান পরীক্ষা করলো এবং কানের ভেতরের আসল সমস্যা ধরে ফেললো। জেফ আর দেরি না করে পকেটের ছোট চাকু দিয়ে নিজের আঙ্গুলে সামান্য কেটে রক্তের ফোঁটা বের করে লোকটির কানের কাছে ধরলো আর সাথে সাথেই লোকটির কানের ভেতর থেকে অত্যন্ত সরু ও বিষাক্ত একটি সাপের বাচ্চা বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সজোরে জেফের রক্ত মাখা আঙ্গুলে কামড় বসিয়ে দিল। কিন্তু অবাক করা বিষয় হলো ওই মারাত্মক বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরও জেফের শরীরে বিষের কোনো প্রভাবই পড়লো না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় সাপটিকে ধরে সোজা নদীর পানিতে ছুঁড়ে ফেলে দিল। এই পুরো ঘটনাটি এক পাশে দাঁড়িয়ে গভীরভাবে দেখছিল ল্যানি নামের এক বুদ্ধিমান মেয়ে। সে মনে মনে ভাবতে লাগলো এত বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরও এই লোকটার কিছু হলো না কেন। এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা কেবল সেই মানুষেরই শরীরে থাকা সম্ভব যে বহু বছর ধরে নিজেকে নানা সাপের বিষে অভ্যস্ত করেছে। ল্যানির মনে জেফকে নিয়ে চরম সন্দেহের সৃষ্টি হলো। ল্যানি সাথে সাথে বিলিয়াংকে গিয়ে নিজের সন্দেহের কথা জানালো, কিন্তু টাকার লোভে অন্ধ বিলিয়াং ল্যানির কথায় কান দিল না, বরং সে ল্যানিকে ঝাড়ি দিয়ে বলল জেফ আমার আর আমাদের লোকের প্রাণ বাঁচিয়েছে, তাই ওর সাথে কোনো বাজে ব্যবহার আমি সহ করব না। আর এদিকে কথা শেষ করে জেফ এক পাশে গিয়ে বোটের ক্যাপ্টেনের সাথে গোপনে দেখা করলো। সে ক্যাপ্টেনের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে একটা পুরনো ম্যাপ বের করে দেখালো। জেফ বলল আমাকে শুধু ম্যাপের এই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দাও, কাজ শেষ করে তোমাকে এত টাকা দেব যা তুমি জীবনেও একসাথে দেখোনি। কিন্তু ম্যাপের সেই অভিশপ্ত জায়গাটির নাম শোনা মাত্রই ক্যাপ্টেনের বুক ভয়ে থমকে যায়। সে এক মুহূর্ত সময় না নিয়ে নিজের পিস্তল হাতে তুলে নেয় এবং জেফের কপালে তাক করে বলে যদি আবার ওই অভিশপ্ত অ্যানাকন্ডার আস্থানায় যাওয়ার কথা মুখে আনিস তবে আমি তোর খুলি উড়িয়ে দেব। ক্যাপ্টেন ভালো করেই জানতো ওই জায়গাটি হলো সেই বিশাল অ্যানাকন্ডার নিজস্ব এলাকা, যেখানে যাওয়া মানে সোজা মৃত্যুর মুখে ঢলে পড়া। আর এরপর জেফ কোনো তর্ক না করে একদম শান্তভাবে সেখান থেকে সরে গেল। আর এর কিছুক্ষণ পর বোটের পেছনের অংশে ক্যাপ্টেন একদম একা নিশ্চিন্ত মনে নদীতে চিপ ফেলে মাছ ধরছিল। হঠাৎ করে তার ফিশিং রডটা সজোরে পানির দিকে টান খেতে শুরু করলো। ক্যাপ্টেন বড় মাছ মনে করে রডটা সামলাতে যেমনই নিচু হলো ঠিক তখনই পানির নিচ থেকে কিছু একটা সজোরে তাকে টেনে পানির গভীরে নিয়ে গেল। আসলে ক্যাপ্টেনের উপর এই হামলা কোনো জলজ প্রাণী করেনি, করেছিল নির্মম জেফ। ক্যাপ্টেনকে নিঃশব্দে মেরে ফেলার পর জেফ তার রক্ত মাখা দেহটি নদীর পানিতে এক জায়গায় ভাসিয়ে ফাঁদ বানিয়ে রাখলো। উদ্দেশ্য ছিল সেই রক্তের গন্ধে ওই বিশাল অ্যানাকন্ডাটি নিজেই খাবারের লোভে জালে এসে ধরা দেবে। আর এদিকে বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও ক্যাপ্টেনের কোনো খোঁজ না পাওয়ায় বোটে থাকা সবাই চিন্তিত হয়ে পড়লো। তারা পুরো বোট খুঁজেও ক্যাপ্টেনের কোনো সুরাগ পেল না। আর এই ঘটনায় ল্যানির সন্দেহ এবার একদম নিশ্চিত হলো। সে সরাসরি জেফের সামনে গিয়ে শক্ত গলায় প্রশ্ন করলো ক্যাপ্টেন কোথায়, তুমি ওকে শেষবারের মতো দেখেছো? কিন্তু জেফ মাসুমের মতো মুখ বানিয়ে বলল সে ক্যাপ্টেনের ব্যাপারে কিছুই জানে না। ল্যানি যখন জেফকে আরো ভালোভাবে প্রশ্ন করবে ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গল জুড়ে বিকট এক গর্জন
প্রতিধ্বনি হতে শুরু করলো। একই সাথে বোটের কাছে নদীর পানি তোলপাড় হয়ে উঠল। পানির ওপর ভেসে উঠল বিশাল এক কালো ছায়া, সেই প্রাকণ্ড ক্রিমসন অ্যানাকন্ডা। সে রক্তের গন্ধ পেয়ে জেফের তৈরি করা ফাঁদের দিকেই ধেয়ে আসছে। পরের সেকেন্ডেই ক্যাপ্টেনের সেই ফিশিং রডের সাথে থাকা মোটা তার এত দ্রুত ঘুরতে শুরু করলো যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। অ্যানাকন্ডাটি ফাঁদে আটকে পড়ে পুরো শক্তি দিয়ে রশিটা টানতে শুরু করলো। তার তীব্র হ্যাচকায় বোর্ডের ওপর দাঁড়িয়ে থাকা জেফ সোজা পানির গভীরে গিয়ে ছিটকে পড়লো। অ্যানাকন্ডাটি পানির নিচে জেফকে পেঁচিয়ে ধরে আছড় মারতে শুরু করলো, কিন্তু জেফও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সাঁতরে পানির ওপর ভেসে থাকা একটি ছোট বোটে উঠে পড়লো, আর এরপর সে অ্যানাকন্ডার গলার ফাঁদের দড়িটি সেই ছোট্ট বোর্ডের সাথে শক্ত করে বেঁধে ফেললো এবং এক তীক্ষ্ণ বর্ষা দিয়ে সাপটির গায়ে আঘাত করতে লাগলো। কিন্তু সেই আঘাতে অ্যানাকন্ডার চামড়ায় একটা আছড়ও পড়লো না। উল্টো অ্যানাকন্ডাটি ভীষণ ক্ষিপ্ত হয়ে ছোট বোট সহ জেফকে সম্পূর্ণ পেঁচিয়ে ধরে পানির একদম তলে নিয়ে গেল। বোটের ওপর দাঁড়িয়ে থাকা ল্যানি, বিলিয়াং সহ বাকি সবাই এই দৃশ্য দেখে ধরে নিল যে জেফ এবার শেষ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কয়েক মুহূর্ত পর জেফ আবার সাঁতরে এসে বড় বোটে উঠে দাঁড়ালো। তাকে এভাবে বেঁচে ফিরতে দেখে সবাই অবাক হয়ে গেল। জেফ ভেজা শরীর নিয়ে আবার পানির দিকে তাকিয়ে অ্যানাকন্ডাটিকে খুঁজতে লাগলো, কিন্তু সে টেরও পেল না যে অ্যানাকন্ডাটি এখন আর পানির নিচে নেই। সে নিঃশব্দে এসে এখন একদম জেফের ঠিক পেছনে বোটের ছাদে বিশাল শরীর নিয়ে ফনা তুলে দাঁড়িয়ে আছে। পরের সেকেন্ডে সেই বিশাল অ্যানাকন্ডাটি সবার চোখের সামনে নিজের হা করা মুখ থেকে মৃত ক্যাপ্টেনের অর্ধেক পচা দেহটি বাইরে উগড়ে ছিটকে ফেললো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বোটের সবাই ভয়ে হিম হয়ে গেল। বোটে শুরু হয়ে গেল চরম হাহাকার আর চিৎকার। সবাই প্রাণ বাঁচাতে যে যেদিকে পারলো ছুটাছুটি শুরু করলো। ওদিকে অ্যানাকন্ডাটি ঘরের কোণে আটকে পড়া দুজন নিরপরাধ মানুষকে গিলে খেতে গেল। ঠিক তখনই পাশ থেকে জেফ ধারালো বর্ষা দিয়ে অ্যানাকন্ডাটির ওপর আক্রমণ করে। বর্ষা দিয়ে আক্রমণ করার ফলে অ্যানাকন্ডাটির তো কিছুই হয় না, উল্টো সে আরো রেগে যায় এবং জেফের ওপর আক্রমণ করে। কিন্তু ভাগ্যবশত জেফ অল্পের জন্য বেঁচে যায়। তবে অ্যানাকন্ডাটিও তার শিকারকে ছাড়ার পাত্র ছিল না। সে সুবাস শুকে শুকে বোটের সরু করিডোরের ভেতরে ঢুকতে শুরু করলো। বোটে থাকা মানুষজন মৃত্যুর ভয়ে আসবাবপত্রের পেছনে ব্যাডের নিচে লুকিয়ে থাকলো। অলৌকিকভাবে অ্যানাকন্ডার নজর বিলিয়াং ও তার পাশে লুকিয়ে থাকা এক মেয়ের ওপর পড়লো না। সে তাদের ওপর দিয়ে গড়িয়ে কাঁচের জানালা দিয়ে বাইরের দিকে চলে গেল। কিন্তু করিডোর পার হয়ে অ্যানাকন্ডাটি পৌঁছালো বোটের বাথরুমে, যেখানে একটি ছোট্ট বাচ্চা এবং জিয়াও নামের এক তরুণ লুকিয়েছিল। তাদের দেখা মাত্রই অ্যানাকন্ডাটি হামলা চালালো। কোনো মতে তারা লাফ দিয়ে নিজেদের রক্ষা করে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই লেনিও তাদের কাছে পৌঁছালো। অ্যানাকন্ডাটি যখন লেনিকে গিলে খেতে ধেয়ে এলো, জিয়াও তার উপস্থিত বুদ্ধি কাজে লাগালো। সে পাশ থেকে একটা বড় মাটির মটকা তুলে সোজা সাপটির মুখের সামনে ধরলো। অ্যানাকন্ডাটি সজোরে ছোবল মারলে তার পুরো বিশাল মাথাটি সেই মাটির পাত্রের ভেতরে আটকে গেল। মাথার মটকা ছাড়াতে অ্যানাকন্ডাটি পাগলের মতো ছটফট করতে লাগলো এবং নিজের শরীরকে চারপাশে কেরোসিনের ড্রামে আছড়াতে শুরু করলো। আছাড়ের তোড়ে কেরোসিনের ড্রাম উল্টে গিয়ে বোটের মেঝেময় তেল ছড়িয়ে পড়লো। অবশেষে অ্যানাকন্ডাটি সজোরে দেয়ালে ধাক্কা দিয়ে মটকাটি ভেঙে নিজের মাথা মুক্ত করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হামলা চালিয়ে জেফ অ্যানাকন্ডার গলায় একটি মোটা লোহার রশির ফাঁস লাগিয়ে দিল। মনে হচ্ছিল এবার হয়তো অ্যানাকন্ডাটি জেফের কবজায় চলে আসবে, কিন্তু তখনই ঘটলো আসল বিপদ। মেঝেতে ছড়িয়ে থাকা কেরোসিন তেল শর্ট সার্কিটে আগুনে লেগে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠলো। আগুনের শিখা বোটের স্টোর রুমে রাখা বোমার কন্টেনারে লাগা মাত্রই বিকট বিস্ফোরণে পুরো বোটটি মাছ নদীতে দু টুকরো হয়ে উড়ে গেল। প্রাণ বাঁচাতে বোটে থাকা ল্যানি, জিয়াও, বাচ্চাটি এবং বিলিয়াং সাথে সাথে নদীতে লাফ দিল। কিন্তু জেফ অ্যানাকন্ডার গলার রশিটি শক্ত করে চেপে ধরে রাখায় অ্যানাকন্ডাটি সময়ের মধ্যে পানির নিচে যেতে পারল না। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে আটকে পড়ে সেই বিশাল অ্যানাকন্ডাটি পুরো পুড়ে ছাই হয়ে গেল। বোটের বাকি বেঁচে যাওয়া মানুষগুলো সাঁতরে কোনো মতে তীরে গিয়ে পৌঁছালো। নিজেদের একমাত্র বোটটি চোখের সামনে জ্বলতে থেকে বিলিয়াং মাটিতে বসে কাঁদতে শুরু করলো। তবে সে বোটের জন্য কাঁদছিল না, সে কাঁদছিল কারণ
তার থাইল্যান্ডে গিয়ে মেয়েগুলোকে বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্ন ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে বাকিরা খুব ভয় পেয়ে গেল, কারণ তারা এখন পৃথিবীর অন্যতম বিপজ্জনক অভিশপ্ত বনের মাঝখানে আটকে পড়েছে। তাদের ফিরে যাওয়ার মতো কোনো উপায় আর অবশিষ্ট নেই। ল্যানি এবার পুরো সত্যিটা বুঝতে পেরে প্রচন্ড রেগে গেল। সে জেফকে চিৎকার করে বলল, এই পুরো বিপদের জন্য শুধু তুমি দায়ী। তুমি আমাদের বোট আর জীবনকে শুধু নিজের ফাঁদ হিসেবে ব্যবহার করেছো। কিন্তু জেফ কোনো অনুশোচনা না দেখিয়ে শয়তানের মতো হেসে বলল, তোমরা হলে সাধারণ মূর্খের দল। তোমরা কি জানো এই একটা ক্রিমসন অ্যানাকোন্ডার চামড়া আর বিষের দাম কত হতে পারে? তোমরা যদি আমাকে সাহায্য করতে, তবে আজ আমরা সবাই কোটিপতি হয়ে বের হতাম। কোটিপতি শব্দটা শোনা মাত্রই লোভী বিলিয়াং এর চোখ দুটো চকচক করে উঠল। সে সাথে সাথে থাইল্যান্ড যাওয়ার ধান্দা বাদ দিয়ে দৌড়ে জেফের পাশে দাঁড়ালো এবং বলল, আমি তোমার সাথে আছি। বলো এই দানবকে কিভাবে ধরতে হবে আর আমি কত টাকা পাবো? জেফ পকেট থেকে তার জলে ভেজা ম্যাপটা বের করে সবাইকে দেখিয়ে বলল, যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তবে এই ম্যাপের শর্টকাট জঙ্গল দিয়ে আমি তোমাদের মাত্র 2 দিনের মধ্যেই থাইল্যান্ড পৌঁছে দেব। উপায় না দেখে বিলিয়াং ও তার দলের লোকেরা জেফের সাথে যেতে রাজি হয়ে গেল। কিন্তু ল্যানি জেফকে এক বিন্দুও বিশ্বাস করতো না, তাই সে যেতে মানা করলো। ঠিক তখনই ল্যানির প্রিয় বান্ধবী ব্যথায় ছটফট করতে লাগলো। তার কাঁধের মধ্যে সবাই দেখতে পেল তাকে এক অত্যন্ত বিষাক্ত জঙ্গলীয় মাকড়সা কামড়ে দিয়েছে। সঠিক চিকিৎসা না পেলে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে। সুযোগ বুঝে জেফ মুচকি হেসে বলল, আমার বোট যেটা নদীর ওপারে রাখা আছে, সেখানে এর সঠিক প্রতিষেধক ওষুধ আছে। যদি ওর প্রাণ বাঁচাতে চাও, তবে আমাকে আমার বোটে পৌঁছাতে সাহায্য করো। বান্ধবীর জীবন বাঁচাতে বাধ্য হয়ে ল্যানিকে জেফের সত্য মেনে নিয়ে জেফের সাথে যেতে রাজি হতে হয়। টানা কয়েক ঘন্টা হাঁটার পর সবাই ক্ষুধায় আর ক্লান্তিতে দুর্বল হয়ে পড়ল। প্রতিমধ্যে জেফ পাহাড়ি পাথরের খাঁজ থেকে একটি বিষাক্ত সাপ ধরে ফেলল। সে দক্ষতার সাথে সাপের বিষের থলিটি কেটে ফেলে দিয়ে সাপটিকে আগুনে পুড়িয়ে সবাইকে খেতে দিল। বাধ্য হয়ে সেই সাপের মাংস খেয়ে সবাই খিদে মেটালো এবং আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। আর এরপর রাত নেমে এলে তারা বনের একটা বড় গুহার ভেতরে আশ্রয় নিল এবং সেখানে আগুন জ্বালিয়ে বিশ্রাম নিতে লাগলো। সবাই যখন ঘুমিয়ে পড়ার চেষ্টায় ব্যস্ত, তখন জেফ একা আগুনের পাশে বসে তার ম্যাপে আঁকা সেই বিশাল ক্রিমসন অ্যানাকোন্ডার ছবির দিকে তাকিয়েছিল। তার মনে পড়ে গেল কয়েক বছর আগের এক ভয়ঙ্কর স্মৃতি। সেদিনও এই ক্রিমসন অ্যানাকোন্ডার সামনাসামনি হয়েছিল জেফ। অ্যানাকোন্ডাটি তাকে গিলে খেতে ধেয়ে এলে জীবন বাঁচাতে জেফ একটি শক্ত কাঠের বাক্সের ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেই বাক্সটি গড়িয়ে সোজা নদীর স্রোতে গিয়ে পড়ে। জেফ বক্সের ভেতর থেকে বহু চেষ্টা করেও বের হতে পারেনি। সে সেখানেই বন্দী হয়েছিল। আর আজ সকাল যখন বিলিয়াংরা কন্টেইনার ওড়াতে বোমা বিস্ফোরণ ঘটায়, সেই ধাক্কাতেই কাঠের বাক্সটি ভেঙে জেফ মুক্ত হয়েছিল। আর এভাবেই সে বিলিয়াংদের সাথে মিশে গিয়েছিল। জেফ যখন ভাবনায় মগ্ন, ঠিক তখনই বিলিয়াং তার পাশে এসে ফিসফিস করে বলল, তুমি কি সত্যি ওই রক্তচোষা ক্রিমসন অ্যানাকোন্ডাকে জ্যান্ত ধরতে পারবে তো? জেফ মাথা নেড়ে বলল, ওটাই এই বনের আসল রাজা। জঙ্গলীয় সব প্রাণী, এমনকি অন্য সাধারণ অ্যানাকোন্ডারাও ওকে দেখে ভয়ে পালায়। ও নিজের জাতের বড় বড় সাপকেও গিলে খেয়েছে। আর ওকে যদি কালো বাজারে জ্যান্ত তুলে দিতে পারি, তবে আমাদের আর টাকার চিন্তা করতে হবে না। টাকার কথা শুনে বিলিয়াং বলল, আমিও এই শিকারে তোমার সাথে শেষ পর্যন্ত আছি। আর এরপর গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, তখন এক অদ্ভুত হিসির শব্দ শুনে বিলিয়াং এর এক লোক উঠে বসলো। সে চারপাশে তাকিয়ে দেখলো তার আপন ভাই পাশে নেই। সে ভাইকে খুঁজতে গুহা থেকে বের হয়ে নদীর পাড়ে গেল। সেখানে গিয়ে সে দেখলো তার ভাই নিজেই নিজের মাথা নদীর পানির নিচে চেপে ধরে ডুবে মরার চেষ্টা করছে। সে দৌড়ে গিয়ে ভাইকে ধরে তোলার চেষ্টা করলো, কিন্তু ভাইয়ের মুখের কাছে তাকাতেই সে প্রচন্ড ভয় পেয়ে গেল। সে দেখলো ভাইয়ের নাক আর কান থেকে অজস্র ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে বেরিয়ে আসছে। আর তখনই তার মনে পড়ে গেল সন্ধ্যায় জেফের দেওয়া এক ভয়ঙ্কর সতর্কবার্তা। জেফ বলল, এই অভিশপ্ত জঙ্গলের খোলা পানি কখনো খাবে না। এই পানিতে এক ধরনের পোকা থাকে যা পেটে গেলে সোজা মানুষের মস্তিষ্কে গিয়ে মানুষের মাথা বিকৃত করে দেয়। তার ভাই তৃষ্ণাক্ত হয়ে আগেই নদীর পানি খেয়ে ফেলেছিল, আর এখন ওই পোকাগুলো তার মস্তিষ্ক পুরো বিকৃত করে দিয়েছে। চোখের সামনে নিজের ভাই পানির নিচে মাথা চেপে ধরে আত্মহত্যা করে মারা গেল। আর লোকটি অসহায় হয়ে বসে কাঁদতে লাগলো।
আর এর পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করলো। কয়েক ঘন্টা রোদে হাঁটার পর তারা এক নদীর সামনে এসে পৌঁছালো। সামনের দিকে যাওয়ার আর কোনো বিকল্প পথ নেই, একমাত্র পথ হলো নদীটি পায়ে হেঁটে পার হওয়া। প্রথমে কেউ পানিতে নামতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে এক এক করে সবাই কোমর পানিতে নেমে এগোতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ পেছনের একজন লোক ভয়ে চিৎকার দিয়ে নিচের দিকে আঙ্গুল তুলে দেখালো, আর সবাই নিচে তাকাতেই অবাক হয়ে গেল। নদীর ঘোলা পানির ভেতর দিয়ে একটি অ্যানাকোন্ডা তাদের চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। আর ঠিক সেই মুহূর্তে যে লোকটার ভাই গত রাতে মারা গিয়েছিল সে সবচেয়ে পেছনে হাঁটছিল। পানির নিচ থেকে বিশাল এক অ্যানাকোন্ডা উঠে এসে হঠাৎ তার উপর হামলা চালালো। এক নিমিষেই অ্যানাকোন্ডাটি নিজের বিশাল শরীর দিয়ে লোকটিকে পেঁচিয়ে ধরলো। ল্যানি তাকে বাঁচাতে দৌড়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অ্যানাকোন্ডার প্রচন্ড চাপে লোকটির হাড়গুড় চুরমার হয়ে ভেঙে গেল। চোখের পলকে অ্যানাকোন্ডাটি তাকে টেনে নদীর গভীরে নিয়ে গায়েব হয়ে গেল। এই দৃশ্য দেখে বাকি সবাই যে যেভাবে পারলো সবাই দৌড়ে নদীর ওপারে গিয়ে জেফের বোটের কাছে পৌঁছালো। জেফ কথা অনুযায়ী ল্যানির বান্ধবীকে সেই ইনজেকশনটা দিয়ে দিল, ফলে মেয়েটি আপাতত সুস্থ হয়ে উঠল। থাইল্যান্ডের সীমানা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। সবাই ভাবছিল এবার হয়তো তাদের সব বিপদ শেষ হলো, কিন্তু তখনই আসল রূপ ধারণ করে সামনে দাঁড়ালো জেফ। সে নিজের বন্দুক উঁচিয়ে সবার পথ আটকে দিল। আসলে জেফের উদ্দেশ্য কখনোই এদের বাঁচানো ছিল না, সে চেয়েছিল এই নিরীহ মানুষগুলোকে ওই বিশাল ক্রিমসন অ্যানাকোন্ডার টোপ হিসেবে ব্যবহার করতে। জেফ শয়তানের মতো হেসে বলল, আমি আমার কথা রেখেছি, এবার তোমাদের পালা। তোমরা সবাই এখন ওই ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরার জন্য আমার টোপ হিসেবে কাজ করবে। আর তখন ছোট্ট বাচ্চাটি প্রতিবাদ করে বলল, আমরা কেউ তোমায় ওই দানব ধরতে সাহায্য করব না। আর তখনই লোভি বিলিয়াংও জেফের দলে ভিড়ে তার রামদা বের করে সবার দিকে তাক করে বলল, জেফ যা বলবে চুপচাপ তাই করো, নইলে এখানেই পুঁতে ফেলবো। ল্যানি চিৎকার করে বলল, ওই দানবকে ধরতে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। কিন্তু জেফ কোনো কথা না শুনে সাথে সাথে দলের দুজনকে মোটা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো, যাতে তাদের বিশাল অ্যানাকোন্ডার সামনে টোপ হিসেবে ফেলে রাখা যায়। ছোট্ট বাচ্চাটি বিলিয়াংকে বলল, তুমি না আমাদের কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসেছিলে, তাহলে আমাদের সাথে কেন এমন করছো? বিলিয়াং অট্ট হাসি হেসে বলল, তোদের কাজ দিতে নয়, তোদের আর এই মেয়েগুলোকে থাইল্যান্ডে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। সব সত্যি প্রকাশ পেতেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর এদিকে জেফ এবার রশি দিয়ে ল্যানি ও তার বান্ধবীকে বেঁধে ফেলতে লাগলো এবং সুযোগ পেয়ে তার বান্ধবীর সাথে বাজে ব্যবহার করতে লাগলো। কিন্তু সেই মেয়েটি বুদ্ধিমত্তা দেখালো। সে বাধ্য হওয়ার অভিনয় করে মিষ্টি হেসে জেফের কাছে গেল এবং জেফের চুলে হাত বোলাতে বোলাতে ক্ষিপ্র গতিতে জেফের কোমর থেকে রিভলভারটি টেনে বের করে সোজা জেফের মুখে তাক করলো। কিন্তু মেয়েটি বন্দুকের সেফটি লক খুলতে জানতো না। সে ট্রিগার চেপে ধরলেও গুলি বের হলো না। জেফ এক ঝটকায় তার হাত থেকে রিভলভার কেড়ে নিল এবং রেগে গিয়ে মেয়েটিকে গুলি করতে গেল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে রশি খুলে ল্যানি এসে জেফের পিঠে সজোরে লাথি মারলো। শুরু হয়ে গেল রিভলভার নিয়ে কাড়াকাড়ি আর মারামারি। টানাটানির মাঝে হঠাৎ এক শব্দ গুলি ফুটে গেল, কিন্তু সেই গুলি গিয়ে কার গায়ে লাগলো তা কেউই বুঝতে পারলো না। আর অন্যদিকে বিলিয়াং উঁচু এক গাছের ওপর বসে অপেক্ষা করছিল। নদীর চড়াই রশি দিয়ে বাঁধা সেই দুজন টোপ হিসেবে পড়ে রয়েছে। বিলিয়াং ভাবছিল অ্যানাকোন্ডাটি টোপ খেতে আসলেই সে ওপর থেকে বিশাল লোহার জাল ফেলে সেটাকে আটকে ফেলবে। কিন্তু বিলিয়াং টেরও পেল না যে সে যে গাছের নিচে দাঁড়িয়ে আছে তার ঠিক ওপরের ঘন পাতায় এক বিশাল অ্যানাকোন্ডা অনেকক্ষণ ধরে তার উপর নজর রাখছিল। বিলিয়াং ওপরের দিকে তাকাতেই অ্যানাকোন্ডাটি এক কামড়ে বিলিয়াং এর ঘাড় ধরে টেনে ওপরের দিকে নিয়ে গেল। বিলিয়াং এর হাত থেকে জালের দড়ি ছুটে গেল আর এভাবে টোপ হিসেবে বাঁধা দুজন মানুষ অলৌকিকভাবে রক্ষা পেয়ে গেল। ওদিকে জেফ লেনির বান্ধবীকে গলা টিপে মেরে ফেলতে গেলে লেনি পেছন থেকে একটি গাছের ঢাল নিয়ে জেফের মাথায় সজোরে আঘাত করে। আঘাতের তোড়ে জেফ রক্ত ভেজা অবস্থায় মাটিতে ঢলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। সুযোগ পেয়ে ল্যানি ও মেয়েটি দৌড়ে গিয়ে রশি কেটে তাদের বাকি সঙ্গীদের মুক্ত করে আনলো। কিন্তু তারা যখনই বোটের দিকে পালানোর জন্য পা বাড়াবে ঠিক তখনই জেফ আবার জ্ঞান ফিরে পেল। সে ঢুলু ঢুলু পায়ে পিস্তল উঁচিয়ে তাদের দিকে আসতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বনের লতা পাতা ভেঙে সামনে হাজির হলো এক বিশাল অ্যানাকোন্ডা। সে এক পলকে জেফকে কামড়ে ধরে টেনে অন্ধকার
অন্ধকারের ঘন জঙ্গলে নিয়ে হারিয়ে গেল। সবাই ভেবেছিল এবার হয়তো সব শেষ, কিন্তু তখনই এক দুঃখজনক ঘটনা ঘটল। হাতাহাতির সময় জেফের রিভলভার থেকে যে গুলিটি ফুটেছিল তা গিয়ে লেগেছিল ল্যানির বান্ধবীর পেটে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি, ল্যানি আর বাচ্চাটার চোখের সামনে মারা যায়। আর এখন এই জঙ্গলে বেঁচে আছে কেবলমাত্র 3 জন, ল্যানি, জিয়াও এবং সেই ছোট্ট বাচ্চাটি। তারা চোখের জল মুছে দ্রুত জেফের বোটে উঠে নদী পার হতে শুরু করলো। কিন্তু হঠাৎ করেই জিয়াওয়ের ঘাড়ে ছিটকে এসে বিঁধল একটি ইনজেকশনের ডাক। কিছুক্ষণের মধ্যেই জিয়াও ঢলে পড়ে জ্ঞান হারিয়ে ফেললো। আর নৌকার পেছনে তাকাতেই দেখা গেল জেফকে। হ্যাঁ, সেই শয়তান জেফ ওই অ্যানাকন্ডার মুখ কেটে অলৌকিকভাবে বেঁচে ফিরে এসেছে। সে শুধু বেঁচেই ফিরেনি, বরং সে ওই বিশাল অ্যানাকন্ডার মাথা কেটে সেটিকে মেরেও ফেলেছে। এবার জেফ কোনো দয়া দেখালো না। সে ল্যানি, জিয়াও এবং ছোট বাচ্চাটিকে একসাথে রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো। তারপর তাদের চারপাশে লোহার বিধাল তার বিছিয়ে দিল। আর এরপর জালের রশি হাতে নিয়ে সে দূরে ঝোপের আড়ালে শিকারীর মতো উত পেতে বসে রইল। আর এর কিছুক্ষণ পর বনের অন্ধকার চিরে দলে দলে বিশাল বিশাল অ্যানাকন্ডা বেরিয়ে আসতে শুরু করলো। তারা ক্ষুধার্ত চোখে ধীরে ধীরে বাধা পড়া ল্যানিদের দিকে এগোতে লাগলো। সাপগুলো যখনই ল্যানিদের উপর হামলা চালাতে যাবে, ঠিক তখনই পুরো জঙ্গল জুড়ে আবার এক ভূমিকম্প আর পশু পাখির চিৎকার শুরু হলো। পশু পাখি সব পালাতে লাগলো। এই আতঙ্কে অন্য সাধারণ অ্যানাকন্ডাগুলো পিছিয়ে গিয়ে অন্ধকার বনে লুকিয়ে পড়লো, কারণ অবশেষে সেখানে আগমন ঘটলো এই পুরো জঙ্গলের আসল দানব, সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা। সে পাহাড় সম শরীর নিয়ে তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। সামনে থাকা অন্য এক বিশাল অ্যানাকন্ডাকে এক কামড়ে টুকরো করে সে তার নিজের শক্তির পরিচয় দিল। প্রথমবার ল্যানিরা নিজেদের চোখের সামনে দেখলো সেই অতিকায় বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাকে। তার বিশাল শরীর দেখে ল্যানিদের গায়ের পশম খাড়া হয়ে গেল। ওদিকে ঝোপের আড়ালে থাকা জেফের মুখে ফুটলো আনন্দের হাসি। যে শিকারের খোঁজে সে এত দূর এসেছে, সেই শিকার আজ তার হাতের মুঠোয়। ক্রিমসন অ্যানাকন্ডাটি যখনই ল্যানিদের গিলে খেতে নিজের বিশাল মুখ মেলে এগিয়ে এলো, ঠিক সেই মুহূর্তেই দূর থেকে জেফ জালের মেকানিজম ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই ওপর থেকে বিশাল ভারী স্টিলের জাল এসে পড়লো ক্রিমসন অ্যানাকন্ডার ওপর। অ্যানাকন্ডাটি নিজেকে মুক্ত করতে পাগলের মতো ছটফট করতে লাগলো। নিজের শক্তি দিয়ে সে জালটি ছেড়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে সে নিজের ধারালো দাঁত দিয়ে জালের প্রধান দড়িগুলো কামড়ে কেটে নিজেকে মুক্ত করে নিল। তবে জালের কিছু অংশ তখনও তার শরীরে পেঁচিয়ে ছিল। জেফ দৌড়ে এসে জালের শেষ দড়িটি নিজের গায়ে ও দুটি গাছের সাথে পেঁচিয়ে অ্যানাকন্ডাটিকে ধরে রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু ক্রিমসন অ্যানাকন্ডার শক্তির সামনে জেফ ছিল অতি সামান্য। অ্যানাকন্ডাটি তাকে টেনে নিয়ে দুটি বড় গাছের খাঁজের মাঝখানে এমন ভাবে আটকে ফেললো যে জেফের শরীর অবশ হয়ে পড়ল। এবার ক্রিমসন অ্যানাকন্ডা রাগী চোখে ফিরে তাকালো জেফের দিকে। সে ধেয়ে এসে নিজের বিশাল শরীর দিয়ে জেফকে জড়িয়ে ধরে পেঁচিয়ে চটকাতে লাগলো। জেফের শরীর থেকে হাড় ভাঙার মর্মর শব্দ ভেসে এলো এবং তার মুখ দিয়ে রক্ত চলে আসলো। আর তার পরের মুহূর্তেই ক্রিমসন অ্যানাকন্ডাটি জেফকে জ্যান্ত গিলে ফেললো। ওদিকে জালের ভেতরে শক্ত করে বাঁধা পড়া ল্যানিরা বুঝলো জেফের পর এবার তাদের পালা। ছোট বাচ্চাটি নিজের সমস্ত শক্তি দিয়ে দাঁত দিয়ে রশি চিবাতে শুরু করলো। ক্রমাগত দড়ি চিবানোর ফলে বাচ্চাটির মুখ থেকে রক্ত বের হতে লাগলো, কিন্তু তবুও সে থামলো না। অবশেষে সে রশিটি কাটতে সক্ষম হলো এবং দ্রুত ল্যানি ও জিওকেও মুক্তি করে নিল। তারা তিনজন নদীর পাড়ের দিকে প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু ক্রিমসন অ্যানাকন্ডাটি এখন তাদের পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে জিয়াও ও লেনি একটি গাছের কন্টেনারের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটি লুকাতে পারেনি, তাই সে গাছের কন্টেনারটির ভেতরে ঢুকে পড়ে। আর এরপর তার পিছনে ক্রিমসন অ্যানাকন্ডাটি। আর যখনই অ্যানাকন্ডাটি তাকে আক্রমণ করবে, তখনই জিয়াও অল্পের জন্য বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে আর অ্যানাকন্ডাটি জিয়াও এর পায়ে আক্রমণ করে বসে। আর ঠিক তখনই লেনি পেছন থেকে অ্যানাকন্ডাটিকে আক্রমণ করে। আর এরপর অ্যানাকন্ডাটি পেটে আঘাত পাওয়ায় কিছুক্ষণের জন্য সেখানে থেমে যায়। আর এরপর তারা তিনজন আবার এক হয়ে বনের শেষ প্রান্তের দিকে
দিকে ছুটতে লাগলো, কিন্তু এই পুরো অঞ্চলটাই ছিল ক্রিমসন অ্যানাকন্ডার নিজস্ব এলাকা। তার থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব। অবশেষে তারা বনের এক জায়গায় এসে ক্লান্ত হয়ে পড়লো আর দৌড়াতে পারছিল না। ঠিক তখনই তাদের পেছনে এসে ফনা তুলে দাঁড়ালো সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডা। এবার আর পালানোর কোনো পথ নেই। ল্যানি, জিয়াও আর বাচ্চাটি একে অপরের হাত শক্ত করে ধরে নিজেদের মৃত্যুর শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলো। ক্রিমসন অ্যানাকন্ডাটি তার প্রকাণ্ড মুখ মেলে যখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়তে গেল, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই বনের বাতাসে এক তীব্র শব্দ হলো। সোজা এক ধারালো স্টিলের তার ক্রিমসন অ্যানাকন্ডার বড় মাথার মাঝখান দিয়ে কেটে বেরিয়ে গেল। এক কোপেই ক্রিমসন অ্যানাকন্ডার বিশাল মাথাটি দু টুকরো হয়ে মাটিতে ছিটকে পড়ল। আসলে এটি ছিল সেই ভারী কাটারের জাল যা শুরুতে জেফ পেতে রেখেছিল। অ্যানাকন্ডাটি ধেয়ে আসার সময় সেই ধারালো তারের লাইনটি গাছের সাথে টান টান হয়ে আটকে ছিল, আর দ্রুত গতিতে ছুটে আসার সময় অ্যানাকন্ডাটি নিজেই নিজের গতিতে সেই তারের ধাক্কা খেয়ে নিজের মাথা কাটিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে সেই বিশাল সাপের দেহ মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে গেল। ল্যানি, জিয়াও এবং ছোট বাচ্চাটি নিজেদের চোখের সামনে অলৌকিক এই মুক্তি দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে মরা অ্যানাকন্ডাটির দিকে তাকিয়ে রইল। তারপর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সেই অভিশপ্ত মৃত্যুর জঙ্গলকে চিরতরে পেছনে ফেলে তারা সামনের দিকে হেঁটে বেরিয়ে গেল। আর এভাবেই শেষ হলো এই ভয়ঙ্কর ও রোমাঞ্চকর সিনেমাটির গল্প। আর বন্ধুরা, এই গল্পতে কোন ধাপটি আপনাদের বেশি অলৌকিক মনে হয়েছে তা আমাকে কমেন্টে বলুন। আমি দেখতে চাই আপনারা কি আসলে ধরতে পেরেছেন কিনা। আর পুরো গল্পটি কেমন লেগেছে তাও কমেন্ট করে বলুন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।